দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও বিরতি দেয়া হয়েছে। গতকালকে শুক্রবারেও সংসদ চলেছে এবং তারপরে 15ই এপ্রিল পর্যন্ত, বুধবার পর্যন্ত সংসদের কার্যক্রম অধিবেশন স্থগিত করা হয়েছে। ডেডলাইন ছিল 12ই এপ্রিল। 12ই এপ্রিল পর্যন্ত সংসদের 1 মাস বয়সের ডেডলাইন ছিল। অর্থাৎ গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে 15 তারিখ পর্যন্ত সংসদ মুলতবি, এর মাধ্যমে সরকারের প্রথম 1 মাসের ডেডলাইন সমাপ্ত হয়ে গেল। প্রফেসর ইউনূসের জারিকৃত বহু মেটিকুলাস অধ্যাদেশ সেগুলো মৃত হয়ে গেল এবং প্রফেসর ইউনূসের স্বপ্নের গণভোট, স্বপ্নের সাংবিধানিক পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এগুলো সব কিছুই ভেস্তে গেল, বাতিল হয়ে গেল। এবং এই যে অলিখিতভাবে অটোমেটিক বাতিল হয়ে যায়, সংসদের সংবিধান বলছে যে অধ্যাদেশগুলো যদি সংসদের অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে, সেই 30 দিন কিন্তু 30 কার্যদিবস নয়, 30 ক্যালেন্ডার ডে, এই 30 দিনের মধ্যে যদি সেগুলো গৃহীত না হয় তাহলে সেগুলো অটোমেটিক বাতিল হয়ে যায়। এবং সেই ধারা মোতাবেক প্রফেসর ইউনূসের বহু টাকা, রাষ্ট্রের প্রায় 1,500 কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে যে গণভোটের আয়োজন, সেটা বাতিল হয়ে গেল। কি হলো তাহলে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? গতকালকেও সংসদ সদস্যদের আমরা দেখেছি, বিরোধী দলের সদস্যদের দেখেছি ওয়াকআউট করতে। এখন পর্যন্ত কতটা তাহলে অধ্যাদেশ পাশ হলো, কতটা অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপিত হলো, নিশ্চিত করেই কতটা অধ্যাদেশ বাতিল হয়ে গেল এবং সেই বাতিল হয়ে যাওয়ার ফলে পরবর্তীতে প্রফেসর ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংসদের কার্যক্রম মুলতবি করা হয়েছে 15 তারিখ বুধবার পর্যন্ত। এই তথ্য নিশ্চিত করছে এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বুধবার বেলা 11টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা। তার মানে 30 কার্যদিবসের সমাপ্তি ঘোষণা করা হয়েছে 10 তারিখে। 12 তারিখ পর্যন্ত 30 কার্যদিবসের ব্যাপার ছিল, সেটা 10 তারিখেই শেষ হয়ে গেল এবং শুক্রবারে অতিরিক্ত সংসদের অধিবেশন ডেকে সেটা শেষ করে দেয়া হলো। এই সময়ে কি হলো, ভেতরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 11টা পর্যন্ত 15 তারিখ সেটা মুলতবি করা হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন বীর বিক্রম তিনি এই ঘোষণা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 13তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপরে দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ হয়ে যায়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিত এবং 15টি সংশোধিত আকারে যে উপস্থাপন করবে বলেছে। আমরা গতকালকে পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে যে 91টি বিল পাশ হয়েছে। তাহলে বাকিগুলোর পরিণতি কি হলো? 91টা যদি হয়ে থাকে তাহলে কিন্তু 42টা বাকি থাকে। 42টা অধ্যাদেশই কি বাতিল হয়ে গেল? কি বলছে গণমাধ্যম? চলুন আর একটা গণমাধ্যমের আশ্রয় নিই, যেটা সারাবাংলা.net। তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সংসদে 91টি বিল পাশের মাধ্যমে 120টি অধ্যাদেশ নিষ্পত্তি। অর্থাৎ 120টা অধ্যাদেশের নিষ্পত্তি হলো, কোনোটা পাশ হয়েছে, কোনোটা পাশ হয়নি। যে সেগুলো সংশোধিত আকারে 120টা অধ্যাদেশ এই 91টা বিলের মধ্যে সংযোজন করা হয়েছে। 91টা বিলে পরিণত করা হয়েছে এই 120টা অধ্যাদেশ। 120টা অধ্যাদেশ যেগুলোর মধ্যে আমরা দেখেছি যে 7টা অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। গণমাধ্যম বলছে যে প্রফেসর ইউনূসের 133টা অধ্যাদেশের মধ্যে 20টা অধ্যাদেশ বাতিল হয়ে গেল। মানে গতকালকে সেগুলো সংসদে উপস্থাপন হয়নি, সেগুলো নিয়ে আলোচনা হয়নি, পক্ষে বিপক্ষে কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি, মানে সেগুলো অটোমেটিকলি বাতিল। এবং সেই অটোমেটিকলি বাতিলের মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে গণভোট, সাংবিধানিক পরিষদ গঠনের যে ব্যাপারগুলো, এগুলো। গণমাধ্যম কি বলছে? অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা দেওয়ার কাজ শেষ করেছে জাতীয় সংসদ, অর্থাৎ দ্য এন্ড। এরপরে আর ওই অধ্যাদেশগুলোর কার্যকারিতা থাকছে না।
জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সহ ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাশের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। ১১৩টি পাশ করা হয়েছে, কিন্তু বেশিরভাগই সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছিল যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের মাধ্যমে, সেটা সংশোধন করা হয়েছে। গতকালকে জুলাই জাদুঘর অধ্যাদেশ চরমভাবে সংশোধন করা হয়েছে, যেটা নিয়ে বিরোধী দল ওয়াকআউট পর্যন্ত করেছে, এগুলো আমরা দেখেছি। এর ৮৭, তাহলে ৯১টি বিলের আর ৪টি কি? চারটি পৃথক বিল পাশের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন সহ ৭টি অধ্যাদেশকে বাতিল করা হয়েছে। ৭টি অধ্যাদেশকে বাতিল করা হয়েছে, আর ৮৭টি ১১৩টি অধ্যাদেশকে পাশ করা হয়েছে ৮৭টি বিলের মাধ্যমে। তার মানে ১১৩টি যেটা পাশ হলো, বাকি এই ৭টি যেটা আনুষ্ঠানিকভাবে সংসদে ভোটের মাধ্যমে বাতিল করা হলো, বাকি ১৩টি অটোমেটিকলি বাতিল হয়ে গেল। মোট ২০টি বাতিল হয়ে গেল। এই যে বাতিল ৯১টি বিশের মাধ্যমে, ৯১টি বিলের মাধ্যমে যে ১১৩টি অধ্যাদেশ পাশের ঘটনা দেখলাম এবং ৭টি বাতিলের ঘটনা দেখলাম, বাকি ১৩টা উত্থাপিত হয়নি এবং সেগুলো অটোমেটিকলি বাতিল হয়ে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হলো সেটা হচ্ছে গণভোটের আর কোনো কার্যকারিতা থাকলো না। এই যে গণভোট, মেটিকুলাস ডিজাইনে ৪টা প্রশ্ন দিয়ে একই উত্তর চাওয়া, যেটা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন যে ৪টা প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর হতে পারত। ৪টা প্রশ্নের মধ্যে ধরে নিলাম ৩টাতে আমার সম্মতি রয়েছে, একটাতে আমার সম্মতি নেই, তাহলে আমি কোনটাতে ভোট দেব? হ্যাঁ ভোট দেব নাকি না ভোট দেব? আমি হ্যাঁ ভোট দিলে তো আমার যেটাতে সম্মতি নেই সেটা সহ পাশ হবে, তাহলে আমাকে বাধ্য করা হয়েছে গণভোটে হ্যাঁ ভোট দিতে। এভাবে তিনি প্রফেসর ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনকে জাতির সঙ্গে, ভোটারদের সঙ্গে প্রতারণা বলেছেন। সেই প্রতারণার যে আয়োজন, সেই আয়োজনটা অবশেষে আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেল এবং প্রফেসর ইউনূসের স্বপ্নের যে সাংবিধানিক পরিষদ গঠন, সংসদকে বাধ্য করা, জুলাই সনদের ব্যাপারে সংবিধান সংস্কার করতে বাধ্য করা, এই ব্যাপারগুলো সব কার্যক্রম বাতিল হয়ে গেল। এর সাথে ওই গুম কমিশন সহ, বিচার বিভাগের সচিবালয় সহ অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো বাতিল হয়ে গেল, যেগুলোর মধ্যে অবশ্য অনেকগুলো গৃহীত হলে ভালো হতো, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, গুম কমিশন, দুদক আইন, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। মানবাধিকার কমিশন, বেশ গুরুত্বপূর্ণ অনেক ব্যাপার ছিল যেগুলো পাশ করলে ভালো হতো, এরকমটাও আলোচনা রয়েছে। সেই দীর্ঘ আলোচনায় আমরা যেতে চাই না। আমরা মূলত যে পয়েন্টটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের একগুঁয়ে জেদের কারণে বিএনপির মতামত অগ্রাহ্য করে যে গণভোটের আয়োজন প্রফেসর ইউনূস করেছিলেন এবং রাষ্ট্রের প্রায় ১,৫০০ কোটি টাকা অতিরিক্ত সাধারণ নির্বাচনের সঙ্গে অতিরিক্ত ব্যয় করেছিলেন তিনি, এবং গণভোটের পক্ষে প্রচারণার জন্য ওই মেটিকুলাস মোস্তফা সরোয়ার ফারুকীদের মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে রাষ্ট্রের টাকা নষ্ট করেছেন। এই টাকার হিসাবগুলো তাহলে কে দেবে? গণভোট বাতিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, গণভোট করতে যে টাকা রাষ্ট্রের খরচ করা হয়েছে সেই টাকার জন্য, সেই টাকা কি প্রফেসর ইউনূসকে জরিমানা করা হবে? প্রফেসর ইউনূস দেবেন? তার নিজের তহবিল থেকে এই ১,৫০০ কোটি টাকা কি তিনি রাষ্ট্রকে দেবেন, ফেরত দেবেন? আমার মনে হয় যে কোনো না কোনো একটা সময় কেউ না কেউ হয়তো প্রফেসর ইউনূসের কাছে এই টাকাটা ফেরত চেয়ে, রাষ্ট্রের কোষাগারে ফেরত চেয়ে হয়তো আদালতে একটা মামলা কিংবা রিটও করে বসতে পারেন। সেরকম একটা বিপদসংকুল পরিস্থিতির মধ্যে তিনি বোধহয় পড়ে গেলেন। বিরোধী দল যারা সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন, সেই শপথগুলো অবৈধ হয়ে গেল। তাহলে কি হতে চলেছে সব কিছু মিলিয়ে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, এরপরে কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।